জমাল ভাই, কোথায় যাচ্ছেন? অনেকদিন হলো আপনার সাথে দেখাই হয় না। কোথায় থাকেন আজকাল আপনি ভাই? বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এই গরুটা কিনে নিয়ে আইলাম। জমাল ভাই, আপনার গরুটা তো খুব সুন্দর হয়েছে। কতটা কিনলেন? এই তো ভাই, 50,000 দিয়ে নিয়ে আইলাম। দেখেন তো কেমন হয়েছে আমার গরুটা। ভালো হয়নি? কষ্ট করে গরুটা কিনে নিয়ে আইলাম। ভাই, আপনার গরুটা তো খুব সুন্দর হয়েছে। খুব ভালো গরু কিনেছেন ভাই। হ্যাঁ ভাই, অনেক কষ্ট করে গরুটা কিনলাম। বাড়িতে কিছু ধান ছিল, ওইগুলো বিক্রি করেই গরুটা কিনলাম। আচ্ছা ভাই, তাহলে আমি চলি আজকে। অন্য কোনো দিন বাড়িতে যাব। আপনার তো দেরি হয়ে যাচ্ছে। আপনি গরুটাকে নিয়ে চলে যান। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যান। আমিও গরুটা নিয়ে বাড়িতে যাই। অনেকক্ষণ হয়েছে গরুটাকে নিয়ে যাচ্ছি। কাকু কাকু, আমায় একটা চকলেট দিবে? আমার খুব খিদে পেয়েছে যে। চকলেট যে খাবি, তোর কাছে কি টাকা আছে? টাকা থাকলে চকলেট খেতে পারবি। কাকু, আমার কাছে তো টাকা নাই। আমি বাবার কাছ থেকে টাকা আনি আর তোমাকে দিয়ে দিব। এখন আমাকে একটা চকলেট দাও। তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে আয়, তারপর চকলেট খাবি। এখন আমি তোকে চকলেট দিতে পারবো না। যা এখান থেকে। আচ্ছা কাকু, একটা চকলেট দিলে তোমার কি হয়ে যাবে? আমি তো বললাম বাবার কাছ থেকে টাকা আনি তোমাকে দিয়ে দিব, তাও আমাকে দিলে না। ছোট্ট মিলি মন খারাপ করে দোকান থেকে চলে আসে। ওর কাছে টাকা না থাকায় দোকানি ওকে চকলেটটা দিল না। মা, ও মা, আমাকে কয়েকটা টাকা দাও তো, আমি চকলেট কিনে খাবো। মিলি, মা তুমি টাকা দিয়ে কি করবে? আমার কাছে তো টাকা নেই মা। তোমার বাবা আসলে আমি টাকা নিয়ে তোমাকে দিব। ঠিক আছে মা, এখন তুমি খেলো। না, আমার টাকা লাগবে। তুমি আমাকে এক্ষুনি টাকা দাও, আমি চকলেট খাবো। এই দোকানি কাকুটা আমায় চকলেট দেয়নি, আমার কাছে টাকা নাই বলে। মিলি, আমার কাছে এখন টাকা নাই। আমার হাতে টাকা আসলেই তোমাকে টাকা দিব। ঠিক আছে, এখন তুমি যাও। আমি আজকে কিচ্ছু খাবো না, তুমি আমায় টাকা দেওনি। আমি আজকে কিচ্ছু খাবো না, আর তোমার সাথে কথাও বলবো না। তোমার সাথে আর কথা বলবো না। এই যে আমার মিলিমা, কি হয়েছে তোমার? এখানে একা একা বসে আছো কেন? বাবা, আজকে আমার অনেক মন খারাপ। আমি রাগ করে এখানে বসে আছি। আমাকে মা টাকা দেয়নি। ওফো, আমার মিষ্টি মেয়েটা কেন রাগ করেছে? আমাকে বলো তো কি হয়েছে? আমি মায়ের কাছে টাকা চেয়েছিলাম, আমি চকলেট খাবো বলে। মা আমায় টাকাই দেয়নি, তাই আমি রাগ করেছি। তাই নাকি? এক্ষুনি তোমার মাকে আমি জিজ্ঞেস করছি কেন টাকা দেয়নি। চলো আমার সাথে। সোমায়া, এটা তুমি কি করলে? আমার মেয়েটাকে তুমি রাগালে। ওকে কেন তুমি টাকা দাওনি? তোমার মেয়েকে আমি কোত্থেকে টাকা দিব? আমার কাছে কি টাকা আছে আমি যে টাকা দিব? আচ্ছা ঠিক আছে, তোমার আর টাকা দিতে হবে না। আমি আমার মেয়েকে নিয়ে গিয়ে অনেকগুলো চকলেট কিনে দিব। ও বাবা গো, এত বড় বড় কথা। আচ্ছা, আমার জন্য চকলেট নিয়ে আসবে তাহলে, আমিও খাবো। এরে মা সুমায়া, সুমায়া, পারিয়া, দেখ আমি এসেছি, তাড়াতাড়ি বাইরে আ। এই কি মা, তুমি এসেছো? কতদিন পর তোমায় দেখলাম। তাড়াতাড়ি আসো, ঘরের ভিতরে এসো মা। আচ্ছা মা, তোমরা কি মন যায় না আমার কাছে আসতে? আমাকে কতদিন হলো তোমরা দেখতেই আসো না। কেন আমাকে দেখতে কেন আসো না? তোমাদেরকে আসতে মন যায় না? এ করে আসি মা, বল। আমার শরীরটা তো ভালো থাকে না, শুধু বেমার আর বেমার। তোর বাবারও শরীরটা ভালো নাই, তাই আসতে পারি না। একা মানুষ আমরা, কি করে তোকে দেখতে আসি বল মা। এরে সুমি, আমার ছোট্ট নাতনি মিলি কোথায়?
ওকে ডাক দে, আমি তো ওর জন্য অনেক কিছু নিয়ে এসেছি। মেয়েটা দেখে তো অনেক খুশি হয়ে যাবে। জানি না তো মা, কোথায় যেন গিয়েছে, সম্ভব ও খেলতে গিয়েছে বাচ্চাগুলোর সাথে। আমি ওকে ডাক দিই আর তোমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি। তুমি বসো। আমার নাতনিটাকে যা তাড়াতাড়ি ডেকে নিয়ে আস আগে, তারপর রান্না বান্না করবি। ওগো শুনছো, মেয়েটাকে কখন থেকে খুঁজতেছি, কোথাও তো নাই। তুমি তাড়াতাড়ি কি গিয়ে ওকে খুঁজে নিয়ে এসো, ও তো সকালেও খায়নি। কি বললা তুমি? এখনো মেয়েটা বাড়ি আসেনি? আমি তোমাকে কতবার বলেছি মেয়েটাকে একটু খাবার দাও, তুমি দিলে না। মিলিকে তার বাবা পুরো গ্রামে খুঁজতে থাকে, কিন্তু মিলির বাবা মিলিকে কোথাও খুঁজে পায়নি। মিলির বাবা মন খারাপ করে পুরো রাত খুঁজে বাড়ি ফিরে এসে তার বউকে অনেক গালমন্দ করতে থাকে। মিলির মা এখন ঠিকই নিজের ভুলগুলো বুঝতে পায় আর ও সারা রাত কান্না করতে থাকে, কিন্তু মিলিকে ওরা কোথাও খুঁজে পায়নি। একটু মিলি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে, কারণ সে সারাদিন কিছু খায়নি। তারপর এই মেয়েটার কাছে নেমে এসে একটি পরী জাদু করে মেয়েটিকে জাগায় আর মেয়েটিকে জিজ্ঞেস করে সব কিছু। মেয়েটি যখন সব কিছু ওকে খুলে বলে, তখন ও জাদু করে ওকে খাবার দেয়। ছোট্ট মিলির সাথে পরী অনেকক্ষণ গল্প করতে থাকে আর দুইজন অনেক মজা করতে থাকে। ওদিকে মিলির বাবা মার যেন বুকটা ফেটে যাচ্ছিল মিলির জন্য। ছোট্ট মিলিকে না দেখে তার মা কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর মিলি ফিরে আসে বাড়িতে। মিলিকে দেখে তো তার বাবা মা খুব খুশি। মিলির মা নিজের ভুল বুঝতে পায় আর মিলিকে বাড়িতে আসার লগে লগে জড়িয়ে ধরে আর ওকে আদর করতে থাকে আর বলে ওর সাথে আর কোনোদিনও এরকম করবে না। আমি তো আপনার ছেলেকে ছাড়ার জন্য ধরিনি, আজকে ওকে আমি মেরে ফেলবো। মায়া, তোমার কি হয়েছে? এসব কি করছো? ওকে কেন মেরে ফেলবে তুমি? গ্রামের এক বাড়িতে আজ বড় আনন্দ। বাড়ির বড় ছেলে বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছে। উঠোন ভরে গিয়েছে আত্মীয় স্বজনের কোলাহলে। সবাই নতুন বউকে দেখার জন্য বড় উৎসুক। বউ ধীরে ধীরে গাড়ি থেকে নেমে এলো। পরনে তার লাল বেনারসি, মাথায় লাল ওড়না, হাতে চুড়ি, পায়ে আলতা, মুখটা যেন চন্দ্রর মতো ছিল। ঠিক তখনই এগিয়ে এলেন শাশুড়ি। তিনি মিষ্টি হাসি দিয়ে বউকে বললেন, ও মা, আজ থেকে এই বাড়িটাই তোমার। আমি তোমার মায়ের মতো থাকবো, তুমি কিন্তু আমার মেয়ের মতো থাকতে হবে। সংসার মানে শুধু দায়িত্ব নয়, ভালোবাসা আর বিশ্বাসও। তুমি যদি এই বাড়িটাকে আপন মনে করো, তবে এই বাড়িটাও তোমাকে আপন মনে করবে, তোমাকে ভালোবেসে গ্রহণ করে নিবে। বউ মাথা নিচু করে এই সব কথাগুলো শুনছিল। শাশুড়ি বলল, আজ তো আমার ঘরটা পূর্ণ হলো। নতুন বউ মিষ্টি হাসি দিয়ে বলল, মা, আমি এই বাড়িটাকে নিজের বানানোর জন্য খুব চেষ্টা করব। মায়া ঘরে একা একা বসে আছে। তখনই নীরব বড় থালায় লাড্ডু নিয়ে এসেছে মায়ার জন্য। নীরবের বিয়ে পারিবারিকভাবে হলেও নীরব মায়াকে খুব পছন্দ করে ফেলে। করবেই না কেন, মায়া দেখতে খুব মিষ্টি আর সুন্দরী ছিল। মায়া, আমি তোমার জন্য লাড্ডু নিয়ে এসেছি। শুনেছি তোমার নারিকেলের লাড্ডু খুব পছন্দ, তাই এনেছি। আপনি কি করে জানলেন আমি লাড্ডু ভালোবাসি? বিয়ের আগেই তোমার বোনকে জিজ্ঞেস করছিলাম, তখন তোমার পছন্দ না পছন্দ সব কিছু জেনে নিয়েছি। আমি সব জানি তোমার কি ভালো লাগে না লাগে। আচ্ছা। আচ্ছা, আমি এখন যাই, তুমি খেয়ে নিও কেমন। নীরব মায়াকে লাড্ডু দিয়ে চলে যেতেই নীরবের ছোট ভাই রুমে আসে তার মার সাথে। ও মা, এসব তো নারিকেলের লাড্ডু। বৌদি, এইসব লাড্ডু তুমি একাই খাবে কি? দেখেছো মা, ভাইয়া তো বিয়ে করেই বৌদির পিছনে পাগল হয়ে গিয়েছে। তুই চুপ করবি? মা, তুমি কিছু মনে করো না। আমার ছোট ছেলে খুব দুষ্ট, এর কথা তুমি কিছু মনে করো না। না না, মনে কেন করব? ছোট ভাই, তুমি এসব নিয়ে যাও, আমি খাবো না। নীরবে আনা লাড্ডুগুলো কিছুক্ষণ পর ওর ছোট ভাই নিয়ে চলে যায় তার মার সাথে। কিছুক্ষণ পরের মায়া রান্নাঘরে গিয়ে দেখে লাড্ডুগুলো পড়ে আছে।
এই কি, নারিকেলের লাড্ডুগুলো তো আমার দিকেই তাকিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নি, না হয়তো কেউ এসে যাবে। মায়া সবগুলো লাড্ডু মুহূর্তে খেয়ে নিল। তারপর শাশুড়ি রান্নাঘরে এসে দেখে একটা লাড্ডু থালায় নাই। নীরবের মা নীরবের ছোট ভাইকে বকাবকি করছিল। নীরবের মা ভেবেছিল লাড্ডুগুলো তার ছোট ভাই নিলয়ের সব খেয়ে নিয়েছে। আহা মা, কি হয়েছে তোমাদের? এত চিৎকার চেঁচামেচি কেন? দেখ, থালা ভরা এতগুলো নারিকেলের লাড্ডু সব নিলয় একাই খেয়ে নিয়েছে। কিসের লাড্ডু? কোথায় পেয়েছো তোমরা লাড্ডু? কোথায় আর বাবু, বৌমা দিয়েছে। মা, আমি তো লাড্ডুগুলো মায়ের জন্য এনেছিলাম। তোমরা ওর কাছ থেকে কেন নিয়ে এসেছো? এটা একদম ঠিক করোনি। আচ্ছা, ও কি ভাববে বলো তো? কিচ্ছু ভাববে না। তার জন্য এনেছিস বলে কি আমরা খেতে পারবো না নাকি? ভাল লাগে না কিছু। তোমরা আমার ইজ্জতটাকে ডুবিয়ে দিয়েছো। মায়া, আমি খুব লজ্জিত। তোমার লাড্ডুগুলো সবগুলো মায়া নিয়ে চলে গিয়েছে। তখন মায়া বলে, আমি রাগ করিনি, আমরা সবাই মিলেমিশে খাবো, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। নীরব বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। একদিন বাড়িতে কেউ নাই, তখনই মায়া সেই সুযোগ নিয়ে বাড়ি থেকে একা একা বেরিয়ে চলে যায়। ও জঙ্গলের দিকে চলে যায়। ওইখানে গিয়েই মায়ার মুহূর্তে একটি অদ্ভুত রূপে পরিণত হলো। তার আসল রূপে সে জঙ্গলে গিয়ে বের হয়ে এলো। সে নিজের আসল রূপে এসে জঙ্গলে গিয়ে জীবজন্তুগুলোকে খেয়ে নিচ্ছিল। মুহূর্তে যেন জাদুর মতো সে সবগুলো গিলে নিচ্ছিল। মায়ার এই ভয়াবহ রূপের কথা বাড়িতে কেউ জানে না। মায়া প্রতিদিন সুযোগ পেলেই এই কাজগুলো করতে থাকতো। মায়া একসময় গাঁয়ের সমস্ত জীবজন্তুকে খেয়ে নেয়। কিছুদিন পর, আজকে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? আজকে তো আমি তোকে খুলে খাবো। বৌমা, বৌমা, এসব কি করছো? থামো, থামো, আমার ছেলেটাকে মেরে ফেললো। বৌমা, তোমার কি হয়েছে? আমার ছেলেটাকে ছেড়ে দাও, মারো না ওকে। তোমার কি হয়েছে? শাশুড়ি মা, আমি তো আপনার ছেলেকে ছাড়ার জন্য ধরিনি। আজকে ওকে আমি মেরে ফেলবো। মায়া, তোমার কি হয়েছে? এসব কি করছো? ওকে কেন মেরে ফেলবে? তুমি ওকে ছেড়ে দাও। আমি প্রতিশোধ নিতে এসেছি। আমি ওকে মেরে প্রতিশোধ নিব। কিন্তু কেন? আমার ভাই তোমার কি ক্ষতি করেছে? কেন তুমি প্রতিশোধ নিবে ওর কাছ থেকে? আমরা তো তোমার কিছু ক্ষতি করিনি। কি ক্ষতি করেছস? তাহলে শুন, তোর ভাই কি ক্ষতি করেছে আমার। এক রাতে মায়া একা একা বাড়ি ফিরছিল। তখনই নিলয় রাক্ষস রূপে মায়ার সামনে এসে দাঁড়ায়। মায়া অনেক হাত জোর করে নিলয়ের কাছে ভিক্ষে চায়। মেয়েটাকে নির্দয়ীভাবে ধর্ষণ করে নিলয়। ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে ফেলে। মায়ের সাথে নিলয় অনেক বড় অন্যায় করে, যার প্রতিশোধ নেওয়ার জন্য নিলয়ের বাড়িতে তার বড় ভাইয়ের বউ হিসাবে মায়া আসে। মায়া, তোমার সাথে নিলয় অনেক বড় অন্যায় করেছে। তার জন্য আমরা ক্ষমা চাইলেও তার ক্ষমার যোগ্য না। কিন্তু তুমি ওকে মাফ করে দাও। আমি ওকে পুলিশের হাতে তুলে দিব। তোমার অন্যায়ের বিচার আমি করবই। মায়ের শাশুড়িও বলে, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমার প্রতিশোধ নিব, তুমি চিন্তা করো না। আর তখনই মায়া ওইখান থেকে উড়ে চলে যায়। মায়ার সবের কথা শুনে নিলয়কে মাফ করে দেয়, কিন্তু নীরবে আর ওর পুরা পরিবারে ওকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ নীরবকে নিয়ে ওইখান থেকে চলে যায়। ওগো, শুনছো? দিদি ফোন করেছিল, বলেছে ওর মেয়ে নাকি আসছে, সাথে 2 বান্ধবীকেও নিয়ে আসছে। এখন তুমি তাড়াতাড়ি বাজারে যাও, গিয়ে বড় বড় ইলিশ নিয়ে আসবে। মেয়েটা কিন্তু ইলিশ খেতে খুব ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। মেয়েটার জন্য বড় বড় ইলিশ নিয়ে আসবো। আচ্ছা পলাশ কোথায়? মেয়েটাকে আনতে কে যেতে জানে হবে তো। কোথায়, ওর কি কিছু পাত্তা থাকে? বন্ধুদের সাথে ঘুরছে বুধো, আর কি করবে সে? রতনের একমাত্র ছেলে হলো পলাশ। রতনের খুব ইচ্ছে ছিল পলাশকে লেখাপড়া করাবে, একজন উচ্চশিক্ষিত ছেলে হবে। কিন্তু পলাশের লেখাপড়ায় মন ছিল না। ও সারাদিন বন্ধুবান্ধবের সাথে ঘুরে বেড়াতো। গ্রামের অশিক্ষিত ছেলেদের সাথে তার উঠা বসা ছিল। আজকে শহর থেকে
ওর বোনের মেয়ে আসছে বলে রতন বাজারে যাচ্ছে। তখনই গাছের নিচে পলাশ বন্ধুকর সাথে আড্ডা দিচ্ছিল। তখনই বাবা আসে আর বলে, এই অপদার্থ, এইখানে বসে বসে আড্ডা দিচ্ছস বন্ধুদের সাথে, তোর কি কিছু কাজকর্ম নেই? তাড়াতাড়ি যা, শহর থেকে মনিকা আসছে, ওকে নিয়ে আসবি। বাস স্ট্যান্ডে গিয়ে এইক্ষুনি দাঁড়িয়ে থাকবি। তাড়াতাড়ি যা, আমি বাজারে যাচ্ছি। রতন পলাশের সাথে রাগারাগি করে বাজারে চলে যায়। নিমতলা, 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 কে কে নিমতলা নামবেন? তাড়াতাড়ি নামেন। ওই যে 3 মেয়ে, তাড়াতাড়ি নামো তোমরা, নিমতলা এসে গেছে। মনিকা অনেক বছর পরে পুজোর বন্ধতে তার 2 বান্ধবী রিম আর রাইকে নিয়ে মামার বাড়ি বেড়াতে আসে। রিম আর রাই গ্রামের পরিবেশ একদম ভালো লাগছিল না। কাঁচা মাটির রাস্তা, এই সব কিছু যেন তাগর অনেক বিরক্তি লাগছিল। এইবার পুজোর বন্ধতে কোথাও ভালো জায়গায় বেড়াতে যাব বলে ভাবছিলাম। তুই এই কোথায় নিয়ে এলি মনিকা? এই তো কি গ্রাম! ছি 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 ছি। রাই, তুই একটু শান্ত হবি। মনিকা, রিম আর রাই 3 জন ট্রলি নিয়ে যাইতে থাকে। তখনই পিছন থেকে কেউ ডাক দেয়। তখনই পিছনে ফিরে দেখে ওইদিকে পলাশে অগরকে ডাকতে থাকে। পলাশের ডাকেই ওরা দাঁড়ায়। আপু, তোমরা কখন আইলে? আমি তো বাস স্ট্যান্ডে বসে আছিলাম, তোমাদের জন্য অপেক্ষা করতে করতে এখন এইখানে আসলাম। ফাইজলামি করতে জায়গা পাসনি না? আজকে মামাকে গিয়ে বলবো তোর এখন আসার সময় হলো। কখন থেকে আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আপু, বাবাকে কিছু বলো না, না হয়তো আমাকে খুব বকবে। আমাকে ক্ষমা করে দাও। এখন তোমরা তাড়াতাড়ি চলো, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। এই ছেলে, আর কতক্ষণ যেতে হবে? আমার কিন্তু এখন পায়ে ব্যথা হয়ে গেছে। মনিকা দেখ, আমার পায়ে অনেক ব্যথা হয়ে গেছে, আমি আর চলতে পারবো না বলে দিলাম। ম্যাডাম, এই তো পেয়ে গিয়েছি। সামনে দেখুন, আমার মা দাঁড়িয়ে আছে আপনার জন্য। আপনার সুন্দর সুন্দর পায়ে আর ব্যথা হবে না। হয়েছে, আর তোমার বলতে হবে না, চলো এখন তাড়াতাড়ি। মা মনিকা, কেমন আছো? মার খবর ভালো? কতদিন পর তোর মুখটা দেখলাম, অনেক মনে পড়ে তোর কথা। তুই আসোসই না এইখানে। বাড়িতে সবাই ভালো আছে। মামি, তুমি কেমন আছো? তোমার খবর ভালো তো? এখন আমি ওই দিনের জন্য এসেছি, থেকে যাব। সবাই মিলে অনেকক্ষণ গল্প করার পরে মনিকার মামি রান্নাঘরে চলে যায়। ওফ, মরে যাচ্ছি, আমার পায়ে খুব ব্যথা করছে। কি হবে, আমি এত দূর হেঁটে হেঁটে এসে আমার পাওটাই শেষ হয়ে গিয়েছে। আর আমি মনিকার সাথে কখনো আসবো না। ম্যাডাম, আপনার পায়ে আমি তেল দিয়ে মালিশ করে দিব, আপনার পায়ে আর ব্যথাই হবে না। এই ছেলে, এখান থেকে যাও তো, অসভ্য একটা। মনিকার মামি রান্না করছিল। তখনই মনিকা হেসে হেসে বলে, মামি, ওই যে রাজবাড়ির ভুট্টা ছিল, এটা এখনও আসে না, চলে গিয়েছে। তখনই মামি বলে, দূর পাগলি, এইভাবে কথা বলিস না, এভাবে বলতে হয় না। আমরা সন্ধ্যা হলে কেউ গ্রামের লোকেরা ওই দিকটায় যায় না। তোরা দেখবি ওই জায়গাটাতে একদম যাইবি না, ওইখানে কিন্তু অনেক খাতরা আছে। মনিকার মামি সবার জন্য অনেক কিছু রান্না করে। সবাই রাতে একসাথে খেয়ে দিয়ে শোয়ার জন্য চলে যায়। এই মনিকা, ওই যে তোর মামির রাজবাড়ির ভূত, চল ওইটাকে গিয়ে আমরা দেখে আসি, খুব মজা হবে। একটা পার্টিও দিয়ে দিব আমরা ওইখানে, ভূতের সাথে পার্টি করব। কেই বলিস? সত্যি বলতে আমারও খুব যেতে ইচ্ছে করছে, কিন্তু কখনো যাওয়া হয়নি ওই রাজবাড়িতে, কিন্তু ভয়ও লাগে। কি বলস? চল আমরা 3 জন মিলে ওইখানে যাই। এই, তোর আর কি হয়েছে?
এত চিল্লাচিল্লি করছো যে? দেখলি না আমি শুয়েছি, সারাদিন এত কষ্ট করে এসেছি, এখন আবার তোর চিল্লাচিল্লি, ভালো লাগছে না এসব। আমি আর মনিকা ভেবেছি ওই যে রাজবাড়ির ভোটটা, ওকে দেখতে যাব, আমাদের সাথে তুইও যাবি। চল তাড়াতাড়ি, আমরা ওইখানে গিয়ে আজকে পার্টি করব, খুব মজা হবে। এই কি বলছো সেসব? আমি কোথাও যাচ্ছি না, তগর মন গেছে তোরা যা। তোর সব নেকামি, এসব আমার সাথে করবি না বুঝলি? তগর মন গেছে তোরা যা, আমাকে একদম বলবি না, আমার খুব ঘুম পেয়েছে, আমি এখন শুয়েব। এই শুন, এসব করিস না, যদি ওইখানে কিছু সত্যি সত্যি ভূত থাকে কি করবি তখন? আমরা এখানে ঘুরতে এসেছি, ভালোভাবে ঘুরে চুরে চলে যাব বাড়িতে, এসব নেকামি ছেড়ে দে বললাম। অগর তিনজনের মাঝে অনেকক্ষণ কথা হতে থাকে, তখনই ওইখানে পলাশ এসে যায়। পলাশ এসে বলে, এত রাতে আপু তোমরা কোথায় যাচ্ছ? তখন মনিকা আর রাই বলে, আমরা যে ওই যে রাজবাড়ি আছে ওইখানে ভুট্টাকে দেখতে যাচ্ছি, আমরা রাতে ওইখানেই পার্টি করব। তখন পলাশ তো ভয়ের শেষ। পলাশ বলে, তোমাদের কি হয়েছে? মাথা তো ঠিক আছে? আমার তো খুব ভয় করছে, আমি যাব না। তোমরা এসব কাজ কেন করছো? আমরা ওইখানে কেউ যাই না রাতেও। কিন্তু মনিকা আর রাই পলাশকে জোর করে রাজবাড়িতে নিয়ে যায়। ওরা তিনজন মিলে রাতের অন্ধকারে পেরিয়ে পড়ে। আচ্ছা, এইটাই তাহলে রাজবাড়ি? এইখানে মানুষ আসতে ভয় করে? আজকে আমরা দেখিয়ে দিব মানুষকে। আমরা ওইখানে গিয়ে লাইভে যাব, কেমন? এইখানে গিয়ে আমরা সেলফিও নিব, ফেসবুক ইনস্টাতে পোস্ট করে সবাইকে ডরিয়ে দিব। পলাশ কিন্তু ভয়ে ভয়ে দুই মেয়ের পিছনে পিছনে আসতে থাকে। তখন রাই পিছনে ফিরে পলাশকে বকাবকি করতে থাকে, ছেলে হয়ে এত কিসের ভয় বলে বলতে থাকে। গভীর রাতে তিনজন বের হয়, দুই মেয়ের পিছনে পিছনে পলাশ যাইতে থাকে। পলাশ তো ভয়ে ভয়ে কেঁপে কেঁপে যাচ্ছিল। তখনই চোখের সামনে কি যেন একটা ছায়ার মতো যাইতে থাকে। ওটা কিন্তু দেখতে দেখতে মুহূর্তে ছায়াটা নাইকিয়া হয়ে যায়, চোখের পলকেই যেন কই চলে যায়। কিন্তু রাই আর মনিকা একদম ভয় পায় না, ওরা কিন্তু ওই ছায়ার পিছু করতে থাকে, পিছনে পিছনে যাইতে থাকে। ওরা ভাবে কি আছে দেখবো। মনিকা আর রায় সামনে চেয়ে দেখে অজ্ঞান হয়ে পলাশ পড়ে আছে। এই ভাই পলাশ, উঠ, কি হয়েছে তোর? চোখ খুল ভাই, এই পলাশ ভাই উঠ। অপু, আমার কি হয়েছিল? কি হয়েছে আমার? এই মেয়েগুলোকে যেভাবে আজকে তুই ভয় দেখালি, আমার মনে হয় না এরা এইখানে আর কখনো আসবে। এরা যেভাবে পলাইবে, ওই ছেলেটা তো বেহোশই হয়ে গিয়েছে। রাজবাড়িতে গ্রামের কিছু ছেলেপেলেরা মিলে ওইখানে মানুষকে ভয় দেখিয়ে দেখিয়ে ইনকাম করছিল, আর এইসব কথার সব শুনে ফেলে ওরা তিনজনে। তখনই ওইখানে পুলিশকে ডেকে আনে, আর পুলিশে ওইগুরকে ধরে নিয়ে চলে যায়।